মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট, বললেন মির্জা ফখরুল। কাবা ঘরে জয় বাংলা স্লোগান দিয়ে বিতর্কের মুখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। জানাবো নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি জামায়াত। এবং সর্বশেষ জানাবো দুদকের টার্গেট 1000 প্রভাবশালী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি চুরি ডাকাতি যেন না হয়। মির্জা ফখরুল বলেন, আমরা ভোট চাচ্ছি এজন্য যে ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন, আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা বলছি সংস্কারটা আমরা চাই। 2016 সালে খালেদা জিয়া ভীষণ বাংলাদেশ 2030 দিয়েছিলেন, তারেক রহমান 2 বছর আগে 2022 সালে 31 দফা দিয়েছেন। ওই 31 দফা কি সংস্কার? লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বোঝে না, তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি। তিনি বলেন, কথায় কথায় ঘুষ দেবেন না, যে ঘুষ চাইবে তাকে ধরে পুলিশে দেবেন। আপনারা বলবেন পুলিশও তো ঘুষ খাচ্ছে, ওই পুলিশকে আমরা পরিবর্তন করছি, পুলিশ এখন জনগণের পুলিশ হবে, এরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করেছে তা আর কেউ করেনি। আমাদের আলেম ওলামাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে, ফাঁসি দিয়েছে, আমাদের রাজনীতিবিদদের ধরে নিয়ে গেছে, জেল দিয়েছে, এসব যেন আর না হয়, অন্যায় যেন আর কেউ করতে না পারে, এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কাবা ঘরে জয় বাংলা স্লোগান দিয়ে বিতর্কের মুখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। সম্প্রতি সৌদি আরবে পবিত্র কাবা ঘরে জয় বাংলা স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছেন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক নেতা। তার নাম হারুনুর রশিদ। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ঠাকুরদিঘি এলাকায়। স্থানীয়দের কাছে টোকাই হারুন নামেই অধিক পরিচিত তিনি। স্থানীয়রা জানিয়েছেন, হারুনের বয়স প্রায় 35 বছর। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন জীবনে স্কুলে না যাওয়া হারুন। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অভ্যন্তরীণ গ্রুপিং ও মারামারিতে সক্রিয় ছিল হারুন বাহিনী। তার ভীতিকর ছোটাছুটিতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। এক পর্যায়ে হারুন সৌদি আরবে পাড়ি জমান, সেখানেও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নলভি সহ আওয়ামী লীগের একাধিক নেতার সাথে ফেসবুকে তার একান্ত মুহূর্তের ছবি রয়েছে। নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি জামায়াত। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন এবং তার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই এই সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান অন্তর্বর্তী সরকারের 4.5 মাস পার হয়েছে। সরকারের প্রধান কাজ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো থেকে জোরালো বক্তব্য দেওয়া হচ্ছে। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জোর দাবি জানিয়ে আসছে বিএনপি ও জামায়াত। 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার ওই বক্তব্যে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। রাজনৈতিক নেতারা বলছেন, নির্দিষ্ট করে নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দিলে জনগণ আরো বেশি আশান্বিত হতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি জানাচ্ছে। অপরদিকে জামায়াতে ইসলামী সংস্কারের গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। তারা বলছে, যৌক্তিক সময়ের পরে 1 মিনিটও সময় দেওয়া হবে না অন্তর্বর্তী সরকারকে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ যে তিনি নির্বাচনের ইচ্ছা পোষণ করেছেন। এই ধরনের সম্ভাব্য তারিখের কথা এর আগেও বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে বলেছেন। তবে নির্দিষ্ট করে যেদিন নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরো বেশি আশান্বিত হতে পারবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জন্য ভালো হয়। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ ঘোষণা করেছেন তা একেবারে খারাপ না। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা শেষে একটি নির্দিষ্ট তারিখ হওয়া জরুরি। নির্বাচনী রোডম্যাপও ঘোষণা হওয়া দরকার।
তিনি বলেন, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন হবে ততই জাতির জন্য মঙ্গলজনক। অবশিষ্ট সংস্কার নির্বাচিত সরকার করলেই তা গ্রহণযোগ্য হবে। অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেনি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে। তিনি বলেন, যৌক্তিক সময়ের চেয়ে একটি মিনিটও বেশি নেবেন না। আমরা বলবো, সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। আজকে দাবি করছি না, তবে ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে। এই সরকার আবার মঈন ইউ সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। এই সরকারের কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান, তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে চলে যাওয়া। তারা সরকার থেকে চলে গিয়ে দল গঠন করলে সেটি স্বচ্ছ হবে। প্রসঙ্গত, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। তিনি আরো বলেন, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের সেই দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। দুদকের টার্গেট 1000 প্রভাবশালী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর একের পর এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আগস্টের মাঝামাঝিতে প্রথম ধাপে 150 জনকে অনুসন্ধানের আওতায় আনলেও পরবর্তীতে এর সংখ্যা বাড়তে থাকে। সম্প্রতি নতুন করে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বে কমিশন গঠন হলে দুদকের অনুসন্ধান তদন্তে গতি পায়। সেই সঙ্গে বিগত সময়গুলোতে অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়া ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকা অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার বিরুদ্ধে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সূত্র জানায়, বর্তমানে চলমান অনুসন্ধানগুলোর সঙ্গে যুক্ত করে 1000 ব্যক্তিকে অনুসন্ধানের আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, সরকারি সম্পদ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পে কারসাজি সহ দুদকের তফসিলভুক্ত অপরাধের অভিযোগ রয়েছে। সূত্র জানায়, বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী মন্ত্রী, সংসদ সদস্য ছাড়াও দুদকের টার্গেটে রয়েছে তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও, যারা বিভিন্ন সময় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্য পদের দায়িত্ব নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়ম করেছে। গত অক্টোবর শেষ দিকে মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহর নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের পর সংস্থাটি সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কোনো কার্যক্রম হয়নি। এরই ফাঁকে 1 মাসে কমিশনের প্রধান কার্যালয় ছাড়াও দেশজুড়ে থাকা সম্মানিত জেলা কার্যালয়গুলোতে হাজারো অভিযোগ জমা পড়েছে। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নজিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত 6 অক্টোবর রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা